পরের উপরে যে হামলার কথা যেটা বলছে, আচ্ছা এটা কেউ বিশ্বাস করবে একটা ডিমের আঘাতে কারোর মাথার ব্যান্ডেজ হয়, হাত ভেঙে যায়? ভিকটিম সাজার এত চেষ্টা কেন জুলাইয়ের এই রোশনাইদের? এইটা তো একটা হাস্যরাশে পরিণত করে ফেলছেন। ভিকটিম যখন রিয়েলি ভিকটিম হবেন তখন মানুষ কিন্তু সহানুভূতি পাবে না যদি আপনি ভিকটিমের অভিনয়টা করে যান, জনগণ শত্রু হয়ে যাবে। এক্স্যাক্টলি। এবং এই ভিকটিমের জন্য কাদেরকে শত্রুতা করা হচ্ছে? একটা কলেজ কর্তৃপক্ষকে। দুইটা বিষয় নিয়ে একটু আসি। যেমন শাহিদ ভাই বললো যে এই বাধা দিয়েছে, মিরপুরে যে বাধা দিয়েছে, হ্যাঁ, সেখানে সাধারণ লোকজন বাধা দিয়েছে। দেখেন, আমাদের নির্বাচনের একটা আমেজ, আপনি যখন সাধারণ মানুষের বাসায় যাবেন, সাধারণ মানুষ খুব আনন্দ সহকারে, কারণ একটা আমেজে পরিণত হয়েছে। আপনি কারো বাসায় নক দিবেন, সে খুব এনজয় করে মানুষকে গ্রহণ করে নেয়। এটাই আমাদের দেশের নির্বাচনের আমেজের মধ্যে চলে আসে। কারণ আমরা যে দলেরই হোক, হ্যাঁ, যে দলেরই হোক, গত 3টি বছর তো নির্বাচনে আমরা নিজেরও ভোট দিতে পারি নাই, মানুষের মধ্যে একটা উদ্দীপনা, আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু আপনি সেদিন দেখেছেন, সেদিন কিন্তু পরবর্তী সংবাদ মানে সেখানে যে সম্মেলন করেছে, সেখানে মিরপুরের সাধারণ সম্পাদক ছিলেন, উপস্থিত ছিলেন। তিনি নিজেই বলেছেন যে এখানে বিএনপির সাধারণ সম্পাদক সেখানে উপস্থিত ছিলেন, এবং তিনি নিজে বলেছেন যে এখানে জামাতের এরা এসে এনআইডি কার্ড চাচ্ছে, এই জন্য আমরা বাধা প্রদান করেছি। হ্যাঁ, এটা আসলে আপনি যখন বললেন যে ট্রেসপাস টু ল্যান্ড, বললেন যে ট্রেসপাস টু ল্যান্ড আইনের, আপনি কারো বাসায় ঢুকলেন, ট্রেসপাস টু ল্যান্ড আইনের বরখেলাপ করেছেন। কিন্তু এখন যদি কেউ অপরাধ করে, আমি ধরে নিলাম তর্কের খাতিলে যে তারা এনআইডি কার্ড চেয়েছে, তাহলে এটার দায়িত্বটা কার? আপনি কি নিজ হাতে আইন হাতে তুলে নিতে পারবেন? এটা দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন। আপনার পুলিশের হাতে তুলে দিবেন যদি আপনি এভাবে আক্রমণ করবেন। আক্রমণ করার অধিকার আপনাকে কে দিয়েছে? এটা তো আমরা ইতিপূর্বে দেখতাম, হেলমেট বাহিনী নিজের হাতে আইন তুলে নিত। কিন্তু নতুন বাংলাদেশে আমরা সেটা নিজের হাতে আইন কেন তুলে নিতে হবে? আপনি এইতে দেখেছেন, ভোলাতে দেখেছেন, কান কেটে ফেলেছে একজন মহিলার, কান কেটে ফেলেছেন। মানে এগুলো কেন? এগুলো তো আমরা আশা করতে পারি না। আপনার পাপি আপার মতো ব্যক্তি বললো যে ছাত্রী সংস্থার কেউ যদি ভোট চাইতে আসেন 999 কল করবে। মানে কি? ভোট চাও কি অপরাধ? ভোট চাও কি অপরাধ? এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। যদি আমরা আগের লেগেসি মেনটেন করি, তাহলে আমাদের দেশের জন্য কিন্তু ভালো কিছু হবে না। তারপর আপনার বিষয় আসে, আপনি যেটা বললেন যে দুর্নীতি। দেখেন, জামাতের যে 2জন মন্ত্রী ছিলেন, সেই 2জন মন্ত্রী কিন্তু আপনি দেখেছেন প্রত্যেকে এখনো পর্যন্ত তাদের একটা সিঙ্গেল দুর্নীতি তাদের 2টা মন্ত্রণালয়ে পায়নি। বুঝতে পেরে আবার একসাথে মিলে ক্ষমতা জোট করা হয়েছিল। জামাত যদি সেদিন যদি প্রতিবাদ করতো, জামাত হচ্ছে, আমার সারি সাহেবের একটা ভিডিও আমি ওই দিন শুনলাম, তিনি যখন আওয়ামী লীগের পক্ষ থেকে দুর্নীতি নিয়ে এই সংসদে যখন কথা হচ্ছিল, সারি সাহেব সেদিন বলেছেন যে আমরা যেভাবে র্যাব দিয়ে সন্ত্রাসীদেরকে, আমরা নিজেরা র্যাব প্রতিষ্ঠা করে সন্ত্রাসীদেরকে যেভাবে আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা বলেছেন, তিনি যেভাবে লাগাম ধরেছেন, ইনশাল্লাহ আমরা দুর্নীতিকেও সেভাবে লাগাম ধরার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি। তার মানে আমরা সরকার থেকে বলেছি, এবং শরীয়তের একটা বিধান আছে। আপনি যদি কোথাও অপরাধ দেখেন, প্রথমে আপনার দায়িত্ব হবে হাত দিয়ে বাধা দেওয়া। যদি আপনি হাত দিয়ে বাধা না দিতে পারেন, তাহলে আপনার দায়িত্ব হবে আপনি মুখ দিয়ে প্রতিবাদ করা। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারেন, তাহলে আপনার কাজ হবে অন্তর দিয়ে ঘৃণা করা। ঘৃণা করা মানে আমি সেটি করবো না। জামাত মুখ দিয়ে বলার চেষ্টা, হাত দিয়ে বাধা দিতে পারে নাই, কারণ মাত্র 2টা মন্ত্রণালয়, মাত্র 18 জন এমপি পারে নাই, কিন্তু মুখ দিয়ে বলেছে এবং হাত দিয়ে বাধা প্রদান করছে। এখন কথা হচ্ছে, এটা কেন আসছে, এতদিন পরে কেন আসছে? আপনি যখন সেই 17-18 বছর যে এর কাসুন্দিটা আপনি এখন নিয়ে আসলেন, আপনি বারবার বলছেন যে 71, আপনি তারেক রহমান সাহেব 2013 সালে আমার একটা আছে, ওনার একটা বক্তব্য বলেছেন যে আমাদের পূর্বপুরুষরা অতীত নিয়ে ঘাটতে ঘাটতে অনেক ক্ষতি করেছে। আমরা দেখেন, আমরা এবার বাংলাদেশে নির্বাচনটাকে আমরা একটা ব্যতিক্রম নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে এটা একটা ব্যতিক্রম, একটা মাইল ফলক ইলেকশন হিসেবে আমরা ধরে নিই। কিন্তু আমরা ইলেকশনের এই যে লাস্টের পর্যায়ে যে কথাগুলো আসছে, এগুলো কেন আসছে? এটা আসাটা দুঃখজনক। কেন আসছে? আপনি দেখেন, যে বললো যে হচ্ছে ভোট যদি হয়, তাহলে হাত কি বলে, জামাতের আমির বলেছে যে হাতের করে ফেলবো, হাত ভেঙে দেওয়া হবে। এগুলো কেন হচ্ছে? কারণ আপনি দেখেন, বলা হয় যে মর্নিং শোজ দ্য ডে, সকাল দেখলে আপনি বুঝতে পারবেন দিনটা কেমন যাবে। আপনি নির্বাচন এখনো আসে নাই, নির্বাচন এখনো পর্যন্ত ভোট পরের বিষয়, তার আগে প্রচারণা শুরু হয়েছে। প্রচারণা আপনি যেভাবে হামলা দেখতে পাচ্ছেন আপনি বিভিন্ন জায়গায়, হ্যাঁ, আপনি শুধু 1-2টা হলে, আপনি সাধারণ ঢাকা শহর, যেটা একটা ঢাকা মূল কেন্দ্র, সে ঢাকা শহরে আপনি দেখেছেন এনসিপির 2 নেতার উপরে আক্রমণ করেছে। আপনি দেখেছেন এই নাসির এবং আরিফের উপর আক্রমণ হয়েছে। তারপর জামাতের যে হেভিয়েট প্রার্থী, জামাতের আমিরের যে আসন, সে আসনে মহিলাদের উপর আক্রমণ হয়েছে। কারণ আপনি সারা বাংলাদেশে আক্রমণ হচ্ছে। তার মানে আপনি এখন থেকে আক্রমণ করার উদ্দেশ্য কি? আপনার মাথা ঢুকিয়ে দেওয়া যে ভোট দিতে যাবা, বিপদে আছে তোমাদের জন্য, তোমরা ভোট কেন্দ্রে যাবে, বিপদ আছে তোমাদের জন্য। আপনি প্রচারে বাধা দিচ্ছেন কেন? প্রচার মানিতে এটা না সে এখনো ভোট দিয়ে দিচ্ছে। প্রচার তো প্রত্যেকে প্রচার করতে পারবে। যদি এখন আপনি বিভিন্ন এলিগেশন এনে বাধা দিচ্ছেন, বলেন যে হচ্ছে কেউ বললেন যে চুরি করার জন্য আসে, মহিলারা চুরি করার জন্য আসে, এই জন্য আমি বাধা প্রদান করছি। কেউ বলছে এনআইডি কার্ড চাচ্ছে, এই জন্য আমি বাধা তার উপর আক্রমণ করছি। এবং কেউ তো আজকে একটা বক্তব্য শুনেছেন, আপনি বলেন যে উলঙ্গ করে ফেলবো যদি আসে। মানে এই যে ভাষাগুলো, এগুলো তো 17-18 বছর ফ্যাসিজমের মনে হয় এত ভয়ঙ্কর ভাষা ছিল না। আগে আমরা আওয়ামী লীগ কি দেখতাম, জামাত শিবিরের কোনো মিটিং বা কোনো কিছু যদি হতো, বললো যে গোপন বৈঠক করছে, দেশ বিরোধী বৈঠক করছে বলে, আপনি একটা নিষিদ্ধ না, জামাত শিবির নিষিদ্ধ ছিল না, তারপরেও তাদেরকে একটা ব্লেম দিয়ে এটাকে বৈধ করা হতো। আর এখন বৈধ করা হচ্ছে
যে নারীরা জান্নাতের কথা বলছে, নারীরা এই কি বলে আপনার চুরি করতে আসছে, এক এক জায়গায় এক একটা ন্যারেটিভ আপনি দাঁড় করিয়ে তাদের উপর আক্রমণ করছে। এদিক থেকে আপনি বলছেন নারীর ক্ষমতায়ন দরকার, এদিকে নারীরা বের হচ্ছে, আপনি নারীদেরকে বের হতে দিচ্ছেন না, আপনি নারীদের উপর আক্রমণ করছেন। জামাত যে নারীদের আজকে সমাবেশটা আয়োজন করছে কেন করছে? কেন করছে? আপনি দেখেন, আমি অবাক হয়ে যাই। মানে বলা হয় থাকে এই বারবার বিভিন্ন জায়গা থেকে বলে, যেমন তারেক রহমান সাহেব বলেছে জামাত হচ্ছে মুনাফিক। আমার সদেও শাহিদ ভাই কিন্তু একসময় বলেছে যে জামাত হচ্ছে মুনাফিক। আপনি দেখেন মুনাফিক মানে কি? দ্বিচরিত্র। আপনি মুখে বলেন এক, কাজে আর এক। কিন্তু আমরা কি দেখি? আমরা বাংলাদেশে আপনি নারীর ক্ষমতায়ন চান, এদিকে নারীকে বেরোতে দিচ্ছেন না। এটা তো আর একটা বড় ধরনের মুনাফিক। আপনার দুই রকম হচ্ছে। আপনি উপরস্থ বলেন আমি হায়ের পক্ষে, আপনি ভিতরগ্রস্ত আপনি নায়ের ক্যাম্পেইন করছেন। তাহলে এটা কি মুনাফিকি না? এটা কি মুনাফিকি না? আপনি আই হ্যাভ এ প্ল্যান বলছেন, অনেক প্ল্যানের কথা বলছেন, কিন্তু প্ল্যানগুলো কি আমরা এখনো জানতে পারছি না। তো এটা মুনাফিকি না? জামায়াত ইসলামী এবং এনসিপি যেহেতু জোট রাজনীতি করছে, তারা জনগণের সাথে শত্রুতা তৈরি করছে বলেই আমার দৃঢ় বিশ্বাস। মিরপুরের যে ঘটনা ঘটেছে, সেখানে একটা বাড়ির গেটের ভিতরে যাওয়া, দারোয়ানের সাথে তর্কাতর্কি করে যাওয়া এবং লোকজন জড়ো করে একটা মব তৈরি করা, সেটাকে বাধা দিয়েছে কিন্তু বিএনপি না, স্থানীয় জনগণ, ওই বাসার বাসিন্দারা বাধা দিয়েছে। কারণ হলো, আমি যেই জায়গায় থাকি, বসবাস করি, দেখুন আমি শেষ করি, আমার বাড়ির আঙিনায় যদি কেউ আমার অনুমতি না নিয়ে ঢুকে, তাহলে এটা ট্রেসপ্যাসিং বলে অপরাধ গণ্যিত হয়। আমার দরজায় টোকা মেরে যদি আমার বাসায় কেউ ঢুকতে চায়, সেটাও ট্রেসপ্যাসিং হিসেবে অপরাধ হিসেবে গণ্যিত হয়। এরপরে আপনি যখন তার এনআইডি কার্ড নেবেন, ভোটার নাম্বার নেবেন, বিকাশ নাম্বার নেবেন, এটা আরো বড় অপরাধ। সেচরণার দিন আপনি যখন ৭১ নিয়ে আসলেন, গুপ্ত নিয়ে আসলেন, আপনি যখন সেই ওবায়দুল কাদেরের মতো, ওবায়দুল কাদের বলেছেন ধাক্কা মেরে জামাত শিবির ধাক্কা মেরে রানা প্লাজা ফেলে দিয়েছেন, আর আপনি বলছেন ভূমিকম্প আসছে কিসের জন্য? জামাত শিবিরের শিরকির জন্য। আপনি যখন এইসব বিষয় নিয়ে আসলেন, এই পুরাতন কাসুন্দি ১৭-১৮ বছর শেখ হাসিনা যে কাসুন্দি টেনে নিয়ে এসে আমাদের দেশকে বিভক্ত করেছে, সেই জিনিসটা আপনি যখন নিয়ে আসেন, তখন এই বিষয়গুলো কিন্তু সামনে আসে। একদম মানে প্রশ্ন ছিল যে দুর্নীতির কথা যেহেতু তারেক রহমান বলেছেন, তাহলে মানে জামাতের বিরুদ্ধেও মুক্তিযুদ্ধের অভিযোগও আবার বিএনপি করছে, তাহলে তাদের সঙ্গে আবার বিএনপি কেন ছিল? আমি যদি তার কথা শেষ ধরতে পারি। দেখুন, এটা খুব দুর্ভাগ্য আমাদের যে বিএনপির জামাতের সাথে প্রতিপক্ষ মেনে রাজনীতি করতে হচ্ছে আর কি। হ্যাঁ, এর চেয়ে বড় দুর্দিন আর বিএনপির সামনে অতীতে কবে এসেছিল, ভবিষ্যতে কবে? দুর্দিনের মেয়াদটা দীর্ঘদিন ছিল না, সেটাই সেটাই। জামাতের মধ্যে একটি দলকে প্রতিপক্ষ মেনে রাজনীতি করতে হচ্ছে এবং তা পালিয়ে গিয়েছে, কিন্তু এই বয়ান পালায় নাই। যেমন বিএনপি 5 বারের দুর্নীতির চ্যাম্পিয়ন, যেই দুর্নীতির সরকারে জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিল, উনি বলছেন যে কোনো মন্ত্রণালয়ে দুর্নীতি নাই। এগুলা মানে কি যে সত্যের অপপ্রলাপ। হয়তো ব্যক্তি যে 2 জন, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই, তো একটা মন্ত্রিসভায় তো অনেকগুলো মন্ত্রী ছিল। কয়জন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আটক হয়েছে মন্ত্রীরা? ব্যক্তির বিরুদ্ধে নাই, কিন্তু মন্ত্রণালয় কি দুর্নীতিমুক্ত ছিল? অফকোর্স নট। ওই মন্ত্রণালয়ের দায়িত্বেও তো ওনারা ছিলেন। আর একটা যে আছে শুধু ওই দুর্নীতির কথা, এখন তারেক রহমান তো এটাও বলতে পারেন যে ওই সময় বাংলাদেশের সরকারকে দেশে বিদেশে জঙ্গিদের সরকার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যেই 4-3টি ঘটনা, এর সবগুলো তখন জামাত ইসলামের 2 মন্ত্রীর দ্বারা সংঘটিত হয়েছে। কোনটি কোনটি? 21শে আগস্টের গ্রেনেড হামলা, এখানে কে কে আসামি? 10 ট্রাক অস্ত্র। আসামি কারা কারা? আমি তো বললাম, তারেক রহমান এটা বলতে পারতো, কারণ তারেক রহমানের সেই মামলার আসামি কিনা? আসামি তো, আচ্ছা। কিন্তু সেই মামলা, সেই ঘটনাগুলো, এগুলা এই যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, না তারেক রহমান আসামি হলে দায়িত্ব জামাতের সাবেক মন্ত্রীদের ঘাড়ে উত্থান অবশ্যই। হ্যাঁ, বিএনপি কি তুলে নাই? ওই জন্য বলছি, আমাদের অথচ গত 17টা বছর বিএনপিকে ন্যাশনালি ইন্টারন্যাশনালি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হিসেবে এই ইলজামটা নিতে হয়েছে। এই জন্য বলছি যে আমাদের দুর্ভাগ্য, কত বড় দুর্ভাগ্য যে জামাত ইসলামের সাথে আজকে বিএনপি রাজনীতি করতে হচ্ছে, যারা একটা শেখ হাসিনা আওয়ামী লীগের ডুপ্লিকেট। এটা একটা দুর্ভাগ্য না? তো যাই হোক, এখন পলিটিক্যাল রেটরিক হিসেবে কিছু কথাবার্তা আসছে। এই দুর্নীতি, শেখ হাসিনা জয় বিএনপিকে যেভাবে কাবু করার কথা বলতো, হারিয়ে গেছে, কিন্তু জামাত ওই একই অস্ত্রটা ব্যবহার করছে এবং তারা ভাবছে যে শুধু জামাত একা বলছে না, বিএনপি বলছে, মানে উভয় বলছে। উভয়, এটা শুরু হয়েছে জামাতের তরফ থেকে, স্টার্টিংটা। জামাত ভাবছে যেহেতু আওয়ামী লীগ নেই, সুতরাং বিএনপির সবচেয়ে প্রতিপক্ষ হিসেবে আমরাই এখন ওই কোটটা পড়লাম। এখন দেখেন, একটা বানর যদি মানুষের পোশাক পরে, তারা কিন্তু বানরই লাগে, মানুষ লাগে না, কখনোই না। তো জামাত যত ইসলাম ওই আওয়ামী লীগের চরিত্র ধারণ করছে না কেন, এটা তো মানে এটা বেমানান খুব। আরেকটি বিষয় আপনাকে জানতে চাই, আমরা যতদূর জানি আপনি বিএনপিকে বুদ্ধি পরামর্শ দিয়ে থাকেন, আমাদের কাছে আমার বুদ্ধি নাই কিনা মনে হয়, সেটা না দিলে সেটা আপনার জন্য ব্যর্থতা, বিএনপি না যদি না নেয়। আমার প্রশ্ন হলো যে এখন পর্যন্ত তারেক রহমান সরাসরি হ্যাঁ ভোটের পক্ষে
কোথাও প্রচারণা বা ভোট চায়নি, হ্যাঁ ভোট, গণভোটের বিষয়। কিন্তু বিএনপির আমরা দেখি যে ঢাকা শহরে বিভিন্ন ব্যানার ফেস্টুনে হ্যাঁ ভোটের কথা বলেছে, বা অন্যান্য কয়েকজন শীর্ষ নেতা বলেছেন, কিন্তু তারেক রহমান সরাসরি বলেননি, যেটি আবার জামাতের শীর্ষ নেতা বা অন্যান্য শীর্ষ সকল নেতাই বলছেন। তারেক রহমানকে কি আপনারা হ্যাঁ ভোটের পক্ষে ভোট চাইতে নিষেধ করছেন কিনা, যারা বুদ্ধি দিচ্ছেন? আমি সত্য জানবো। তো দর্শক, তার আগে আপনাকে এই বিরতির আগেই আপনাকে একটা প্রশ্ন করি, এনসিপি হ্যাঁ ভোটের পক্ষে সবচেয়ে বড় যে বিএনপিকে সংস্কার বিরোধী দল হিসেবে এস্টাবলিশ করার যে রাজনৈতিক প্রচেষ্টা ছিল, সেখান থেকে তিনি বেরিয়ে যেতে চেয়েছিলেন এবং নির্বাচন সরকারের তরফ থেকে সবকিছু মেনে ওকে ফাইন আমরা এটার সাথে আছি এই কারণে যখন আপনি এটাকে ইস্যু বানানোর চেষ্টা করছেন, আপনার কাছে তো ইস্যু এটা না, কিন্তু তিনি তো এখন কৃষকদের জন্য কৃষক সক্ষমতা তৈরি করা, মানুষের ভাগ্য পরিবর্তন করা, 10 লক্ষ আইটি প্রফেশনাল তৈরি করা, ওয়ান টিচার ওয়ান ট্যাপ প্রকল্প দিয়ে শিক্ষার মান উন্নয়ন করা, এগুলো তার কাছে বিষয়। তার কাছে বিষয় না যে এই সংস্কার হ্যাঁ না এটি, কারণ সংস্কারের কথা বাংলাদেশ যখন কোনোদিন বলে নাই, তার আগে তো সে নিজেই ওয়াদা করেছে, তার আবার নিজের ওয়াদা নতুন করে করতে হবে কেন? এটা হলো তার কাছে সবচেয়ে বড় বিষয়। মানে 5 আগস্টের পরে বাংলাদেশে একটি ম্যান্ডেট থেকে যায় না সংস্কারের বিষয়টি, আপনার কাছে কি মনে হয়? আপনিও 5 আগস্ট করবে বলেই 2022 সালে তারা মনস্থির করেছে। আজকে যে সংস্কারের দফা যেগুলো এসছে, হ্যাঁ ক্লজ নিয়ে ঝামেলা আছে, নামাজ আপনিও পড়েন আমিও পড়ি, আমি এখানে হাত বাঁধি আরেকজন এখানে হাত বাঁধে, কিন্তু মূল কথা কি স্রষ্টার ইবাদত, তাই তো? সেটি বলতে তাহলে সমস্যা কোথায়? সেটা তো তারা বলছে, তারা দলীয়ভাবে তো বলে নাই যে আমরা নার পক্ষে অবস্থান, তার মুখ থেকে বলেননি এখন একবারও, কারণ তিনি এটার বাইরে এনসিপি জামাত এটাকে ইস্যু করতে চাচ্ছে, তিনি এটাকে ইস্যুর বাইরে রাখতে চাচ্ছেন। আমাদের উই হ্যাভ টু গো ফরওয়ার্ড। আসলে দেখেন, মানে আমি অবাক হই, এই আপনি হাঁ ক্যাম্পেইন কেন করছে না জানেন? হাঁ ক্যাম্পেইন করলে পরিবর্তন তো আর থাকবে না, কারণ আমাদের সংস্কারের মধ্যে আছে যিনি দলীয় প্রধান হবে তিনি প্রধানমন্ত্রী হতে পারবে না, তো তাহলে আর বাংলাদেশে তো আর পরিবর্তন তো থাকবে না। আপনি বিএনপি যে পরিবর্তনের যে এটা স্ট্রাকচারটা, দলীয় প্রধান হবে আবার প্রধানমন্ত্রী তিনি হবেন একই পরিবারের, সেটা তো থাকবে না। এই জন্য হাঁ ক্যাম্পেইন ওরা করবে না। কিন্তু এটাই যে সবচেয়ে বড় মুনাফিক, আমি প্রথমে আপনাকে বলেছি, আপনি উপরস্থ বলেন হায়ের পক্ষে, ভিতরে কথা আপনি না ক্যাম্পেইন করছেন। আপনি বিভিন্ন ভিডিও আপনি দেখেছেন, বিএনপি নেতারা বলছেন, এই যারা সাধারণ মানুষ তাদেরকে বলছেন যদি হাঁ জয়যুক্ত হয় তাহলে বিসমিল্লাহ থাকবে না, তাহলে ইসলাম থাকবে না। আবার আওয়ামী লীগকে গিয়ে বললো যদি হাঁ জয়যুক্ত হয় তাহলে তোমরা রাজনীতি করতে পারবে না। এই যে আমি একটু আসি এ ভাই, এটা ছোট করে বলতে হবে, হ্যাঁ ছোট করে বলছি। তাহলে এই যে এর রাজনীতি থেকে এটাই তো বড়, আমি আমার কাছে সবচেয়ে বড় মুনাফিকই মনে হয়। আপনি উপরস্থ বলছেন একরকম, ভিতরে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে 5% নারী প্রার্থী দেওয়ার কথা, জামাত একজনও দেয়নি, তাহলে আবার বিচারিত হয়ে গেল এটা। দেখেন আমাদের আরপিইউতে বলা আছে যে 30% নারী লাগবে, জামাতে সেখানে 43% নারী আছে, 43% তাদের নারী সদস্য আছে। না একবারে মুখে না, শুধু মুখে না, তালিকা আমি বলছি আপনি কি বলেন, আপনি পলিসি সাবমিটে জামাতের সেক্রেটারি জেনারেল বক্তব্য দিয়েছে, মহিলা জামাতের মহিলা আলাদা উইং আছে এবং ওদের কর্মপরিষদ আছে, ওদের মজলিসে শুরা আছে। আপনি বলতে পারেন আলাদা উইং কেন? প্রত্যেকটা দলে আলাদা একটা প্রার্থী কেন একজন? না, এটা আমি আসছি। দেখেন আমি বললাম 43%, কিন্তু আপনি বিএনপির দিকে তাকান, বিএনপির যেখানে চেয়ারপারসন ছিল নারী, সে বিএনপি সংস্কারে এবার আসছে 5% দিতে হবে, সে বিএনপিকে 5% দিতে পেরেছে? 9 জন দিয়েছে, সে দিয়েছে মাত্র 3%। তার মানে যেখানে নারী প্রধান সেখানে মাত্র 3% দিয়েছে, এবং যাদেরকে দিয়েছে আপনি প্রত্যেকটা দেখেন, আমি শেষ করে রাখি, যাদেরকে দিয়েছে জামাত কেন দেয়, আমি আসছি, যাদেরকে দিয়েছে আপনি প্রত্যেককে দেখেন, প্রত্যেকে পুরুষের কোটায় আসছে। কেউ তার হাজবেন্ড গুম হয়েছে এই জন্য আসছে, কেউ তার ভাই গুম হয়েছে এই জন্য আসছে, প্রত্যেকে। তার মানে কি এখানে প্রত্যক্ষভাবে পুরুষের আপনি ক্ষমতায়ন করলেন, নারী ক্ষমতায়ন আপনি করলেন না। আপনি যেখানে নারী প্রধান হওয়ার পর আপনি 3% জামাত বলেছে এই যে সংস্কার কমিশনের, এবার এটা সংস্কার যদি পাস হয় তাহলে আগামী নির্বাচন থেকে এটা কার্যকর হবে। আপনি জানেন জামাতের 145 জন ভাইস চেয়ারম্যান ছিল, মহিলা ভাইস চেয়ারম্যান ছিল, জামাতের 305 জন মহিলা কাউন্সিলর ছিল জামাতের। তার মানে জামাত যদি পরবর্তী সংস্কারে 5% জামাত এটা নিশ্চিত করবে, কিন্তু কেন এতদিন পর্যন্ত দিতে পারে নাই? জামাত বলেছে কারণ আমরা এখনো পর্যন্ত নারীদের সিকিউরিটি নিশ্চিত করতে পারি নাই। যারা ইসলামকে ওন করে, আমি শেষ করছি, আমি তার আগেও বলেছিলাম, যারা এখনো পর্যন্ত একটা পুরুষ সারা দিন রাত সেই ক্যাম্পেইন করতে পারে, একটা নারীর জন্য বাংলাদেশ এখন নিরাপদ হয় নাই। যে নারী নিরাপদ হয় না, আজকে আমরা সিম্বল দেখতে পাচ্ছি, শত শত জায়গায় নারীদের উপর হামলা হচ্ছে শুধু ভোট চাওয়ার কারণে। তাহলে একটা নারী যদি একদম ক্লিয়ার, এখন শুধুমাত্র সোশ্যাল সিকিউরিটি না থাকার কারণে জামাতের প্রার্থী দিতে পারে, এই যে জামাত প্রার্থী দিবে না বলে না, কারণে জামাত কোনো প্রার্থী দেয়নি, এটি আপনার কাছে যৌক্তিক মনে হয় কিনা? পাশাপাশি জানতে চাই, বিএনপি এত বড় একটি দল, বিএনপির এত বড় নেতৃত্বের নাম নারীদেরকে ক্ষমতায়নও তারা এখন কাজ করছে না, এটা আমি কালকে মনে হয় একটা টকশোতে বলেছি যে তাদের আরো নারী প্রার্থী, সে বলছিলেন সবাই 9 জনই বিভিন্ন কোটায় এসেছে, পুরুষ কোটায়। এটা কোটায় ওনাদের মাসুদ সাইদি, শামীম সাইদি কোটায় আসে নাই, বাবার কোটায়। সো রাজনীতি কে করবে না করবে এটা আমি আপনি ডিফাইন করব না, তাই না?
যেখানে জোটের হিসাব নিকাশের আছে, সে জোটের হিসাব নিকাশের কারণেও অনেক জায়গায় দিতে পারে নাই, যেমন রুমিন ফারহানার আসনে জোটের হিসাব নিকাশের কারণে দিতে পারে নাই। জামাতে ইসলাম ওনারাও এনসিপি ওনারাও চেয়েছেন, তো ওনারা বলছে এনসিপি চেয়েছে অনেকগুলো নারীকে অ্যাকোমোডেট করতে, কেউ থাকলো না জামাতের সাথে থাকার কারণে। কিন্তু ওনাদের দল জামাত ইসলামী যে সংস্কারের পক্ষে কয়েকজন নারী আছে মানে এনসিপির, সবাই যায়নি, কিছু কিছু আছে নারী। জি, একজন দিলশানা পারুন, এবং দিলশানা পারুন আমার সাথে খুব ভালো সম্পর্ক, বলছে সাদ ভাই আমি যেন জিততে পারি। আমি এই টাকার মধ্যেও বলছি যে দিলশানা পারুন যেন জয়ী হয়ে আসতে পারে, কারণ তাসনিম জারা জয়ী হয়ে আসে। বিএনপিতে কম কেন? এটা প্রশ্ন, বিএনপিতে কম কেন? বিএনপিতে কম কেন এইটা আমি তো বললাম, মহিলা ছিল না আমি তো বললাম যে জোটের রাজনীতির কারণে অনেকেই আসতে পারেনি। না আপনি জামাতে যেমন একজন না, এতে যেমন ক্ষুব্ধ, বিএনপিতে মাত্র 9 জন, এতে আবার আপনি ক্ষুব্ধ কিনা? আমি ক্ষুব্ধ না, অ্যাটলিস্ট নেই মামা চেয়ে কানা মামা ভালো আর কি। কারণ জামাত তো সংস্কারের পক্ষে এত কিছু সরব, কিন্তু একজন নারী নেত্রী। আমি আপনাকে একটা জিনিস বলে রাখি, জামাত ইসলামী এই যে বাড়ি বাড়ি যে ট্রেসপাসিং করছে যেসব নারী, তাদেরকে উপর হেনস্থা করছে বলে যে অভিযোগে একটা নারী সমাবেশ ডাকছে না, স্টেজে দেখবেন যে একজনও নারী নাই। না সেটা আমি আগেই বলে রাখি, 31 তারিখ আমরা আপনার কথা দেখব। একটু জানতে চাই আপনার কাছে, জামাত যে পলিসি দিয়েছে, সে যেমন বিএনপি ফ্যামিলি কার্ড বলছে, কৃষক কার্ড বলছে, স্পেসিফিক, জামাতের স্পেসিফিক তো আমরা কিছু দেখছি না। দেখেন আমি এটা আসি, টিকিট আছে, জান্নাতের টিকিট আছে, আমি এটা আসি বলেছে পলিসি। হ্যাঁ দেখেন, এই ভাই রাকিব ভাই আমি আসি, পলিসি সামিটে বলেন না না আপনি এই শাহিদ ভাই যে বললো যে সমাবেশ ডেকেছে, সমাবেশে হচ্ছে স্টেজে কেউ থাকবে না, আপনি কি দেখেছেন? না দর্শক সারিতে থাকবে, আমি বলছি বক্তা সারিতে থাকবে। আপনি পলিসি সামিটে কি দেখেছেন? পলিসি সামিটে যখন নারীদের ক্ষমতা নিয়ে যখন আলোচনা হচ্ছে, স্টেজে একজন ছাড়া সবগুলো মহিলা ছিল, তাহলে কি পরিবর্তন দেখছেন আপনি? তার মানে এইসব ধারণাবশত কথা বলা আসলে ঠিক না। ক্ষমতায়নের ব্যাপারে জামাতের এখন আগে থেকেও ছিল, বললাম না আমি আপনাকে 145 জন ভাইস চেয়ারম্যান ছিল। দেখেন আপনি যেটাতে আসলেন, এই ইশতেহারের বিষয়ে আসলেন, দেখেন আমরা তারেক রহমান সাহেব আই হ্যাভ এ প্ল্যান বলেছেন, কিন্তু আমার কাছে ওই আই হ্যাভ এ প্ল্যান শব্দটাকে আমার কাছে মনে হয়েছিল আই হ্যাড এ প্ল্যান হলে হতো, কারণ 31 দফা আই হ্যাড এ প্ল্যান, তারপর ফ্যামিলি কার্ড আই হ্যাড এ প্ল্যান, নতুন কোনো প্ল্যান পাইনি। নতুন আমরা প্ল্যান কি পেয়েছি? এই 30 এই খাল খনন করবেন 30,000 কিলোমিটার, 20,000 হ্যাঁ 20,000 কিলোমিটার, 20,000 কিলোমিটার খাল যদি খনন করতে হয়, আপনি 365 5 বছর যদি ক্ষমতা থাকেন, তাহলে 1825 দিন, 1825 দিনে গড়ে আপনাকে 11 কিলোমিটার খাল খনন করতে হবে। আপনাদের কি অবাস্তব